কি করে একজন তেলেভাজা বিক্রেতা ৭৫,০০০ কোটি টাকার কোম্পানি তৈরি করতে পারেন তারই গল্প জানব এই ভিডিওর মাধ্যমে। আসলে এই অসাধ্য কাজটি যে সাধন করে দেখিয়েছেন তিনি আর কেউ নন, ভারতের অন্যতম সফল ব্যক্তি ধীরুভাই আম্বানি, যিনি জিরো থেকে হিরো হয়ে গড়েছেন সাম্রাজ্যের পাহাড়, হয়েছেন পলিয়েস্টার প্রিন্স। আরব সাগরের তীরে আছে চৌরুয়া গ্রাম। সেই গ্রামে হীরাচাঁদের দ্বিতীয় পুত্র ধীর জালালের জন্ম হয়েছিল ১৯৩২ সালের ২৮শে ডিসেম্বর। গ্রামের লোকেরা ধীর জালালকে ডাকতেন ধীরুভাই নামে। ছোটবেলা থেকেই তিনি লক্ষ্য করেছিলেন তিনি আর্থিকভাবে ততটা সচ্ছল নন, তাই ছোটবেলা থেকেই তার ধনী হওয়ার স্বপ্ন চিরকালের ছিল। স্বাধীনতা আন্দোলন এবং সাংসারিক অভাবের কারণে তিনি লেখাপড়াও সেইভাবে করতে পারেননি। এর মাঝে তার বাবা অসুস্থ হয়ে পড়লে তিনি ম্যাট্রিকের পরেই তার পড়াশোনা বন্ধের সিদ্ধান্ত নিয়ে নেন। এরপর তিনি হিন্দু ও জৈন ভক্তদের কাছে চা এবং পকোড়া বিক্রি করতে শুরু করেন। এটা ছিল সপ্তাহে ২ দিন করে। এ থেকে আয় হতো খুব সামান্য টাকা। ভাগ্যবদলের আশায় ১৯৪৮ সালে মাত্র ১৬ বছর বয়সে ধীরুভাই চলে গেছিলেন তার দাদার কাছে ইমেন শহরে। সেখানে মাত্র ৩০০ টাকা বেতনে একটি কোম্পানিতে ক্লার্কের কাজে যোগদান করেন। অফিসের কাজের ফাঁকে তিনি বিভিন্ন প্রবীণ কর্মচারীদের কাছ থেকে জেনে নিতেন আমদানি ও রপ্তানির খুঁটিনাটি। তাদের কোম্পানি সেল সংস্থার একটি তেল সংশোধনাগারের কাজ করত। কয়েকদিনের মধ্যেই তিনি তার কর্মদক্ষতায় হয়ে গেছিলেন তেল ডিপোর সেলস ম্যানেজার। বেতন মাসে ১১০০ টাকা। ব্যবসার খাতিরকে ধীরুভাইকে কথা বলতে হতো বিভিন্ন ক্রেতাদের সঙ্গে। নিজের চেষ্টায় শিখে নিয়েছিলেন ইংরেজি এবং আরবি ভাষা। সেই সময় কর্মচারীরা চা খেতেন মাত্র ২৫ পয়সায়, কিন্তু ধীরুভাই চা খেতেন একটি নির্দিষ্ট রেস্টুরেন্টে, যেখানে চায়ের মূল্য ছিল ১ টাকা। কারণ সেই রেস্টুরেন্টে আসতেন বিভিন্ন ধনী ব্যবসায়ীরা। আসলে ধীরুভাই তাদের সঙ্গে পরিচয় করে নিজে থেকে জেনে নিতেন ব্যবসার বিভিন্ন নারী নক্ষত্র। মাত্র ২৩ বছর বয়সে তিনি দাম্পত্য জীবনে আবদ্ধ হন। কপিলা নামে একটি মহিলাকে বিবাহ করেন তিনি। বিয়ের পর ইডেনে সংসার জীবন শুরু করেন তারা। এরপর ১৯৫৭ সালের ১৯শে এপ্রিল ধীরুভাইয়ের প্রথম সন্তানের জন্মগ্রহণ করেন মুকেশ আম্বানি। হ্যাঁ, যাকে আজকে আমরা পৃথিবীর অন্যতম সেরা ধনীদের মধ্যে চিনি। তার জন্মের কিছুদিন পরেই শুরু হয়েছিল ইডেন জুড়ে স্বাধীনতা যুদ্ধ। এই কারণে ১৯৫৮ সালে প্রায় শূন্য হাতে ভারতে ফিরে আসেন ধীরুভাই। লজ্জায় নিজের গ্রামে ফিরতে পারেননি। পরিবার নিয়ে উঠেছিলেন দক্ষিণ মুম্বাইয়ের ফুলেশ্বর এলাকার জয়হিন্দ এস্টেটের এক রুমের একটি ফ্ল্যাটে। মুম্বাই এসে কাকাতো ভাইয়ের সঙ্গে ব্যবসা শুরু করেছিলেন তিনি। নিজের শেষ সম্বল ১৫,০০০ টাকা লাগিয়ে দিয়েছিলেন ব্যবসায়। তখন তিনি এডেন থেকে আমদানি করতেন পলিয়েস্টারের সুতো, ভারত থেকে এডেনে রপ্তানি করতেন মশলা। আন্তর্জাতিক বাজারে ভারতীয় মশলা এবং ভারতে পলিয়েস্টার সুতোর চাহিদা থাকায় ক্রমেই জমে উঠেছিল ধীরুভাই আম্বানির ব্যবসা। ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে ধীরুভাইয়ের। তবে হাড় ভাঙা পরিশ্রমের পরেও সংসারকে যথেষ্ট সময় দিতেন তিনি। একই সঙ্গে ছেলে মেয়েদের লড়াই করার মানসিকতা তৈরি করতেন। সন্তানেরা কিছু চাইলেই তিনি আগে বলতেন, তোমরা আগে আমার সঙ্গে হেঁটে দেখাও, এরপরে তোমাদের পছন্দের জিনিস ফিরে পাবে। আসলে তিনি সন্তানদের বোঝাতেন বিনা পরিশ্রমে এই পৃথিবীতে কিছুই পাওয়া যায় না। ১৯৬৪ সালে ধীরুভাই ও তার পার্টনার চম্পকলালের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। আসলে ব্যবসায় চম্পকলাল ঝুঁকি নিতে চাইতেন না। অপরদিকে ধীরুভাই বুঝতেন ঝুঁকি না নিলে ব্যবসা বাড়ানো সম্ভব নয়। মতের অমিলে তারা ১৯৬৫ সালে আলাদা হয়ে যান। ১৯৬৬ সালে শুরু হয় ধীরুভাইয়ের রিলায়েন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডের। গুজরাটের নারদায় স্থাপন করেন পলিয়েস্টার সুতোর একটি মিল। মাসের পর মাস পরিশ্রম করতেন ধীরুভাই। কর্মীদের সঙ্গে গড়ে তুলেছিলেন ব্যক্তিগত সম্পর্ক। এমনকি তিনি কর্মীদের সুখ দুঃখের সাথীও হয়ে গেছিলেন। তিনি খাবারও খেতেন কর্মীদের সঙ্গে।
এর ফলে পরের বছরই উচ্চমানের পলিয়েস্টার সুতো বাজারে আনেন ধীরুভাই। কিন্তু প্রথম দিকে তা কেনার মতো ক্রেতা ছিল না। খুচরো ব্যবসায়ীর আড়তে গিয়ে তিনি নিজে ব্যবসা শুরু করেন। তিনি বাজারের থেকে কম দামে সেখানে সুতো বিক্রি করতে শুরু করেন। বিশ্বব্যাংকের পরিদর্শকরা এসেছিলেন তার সুতো দেখে এবং তারা বলেছিলেন ধীরুভাইয়ের পলিয়েস্টার সুতো বিশ্বমানের। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ধীরুভাইকে। তার কোম্পানির পলিয়েস্টার সুতো বাজার দখল করে ফেলেছিল। 1973 সালের 8ই মে কোম্পানির নাম বদলে রেখেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানির মোট সম্পদ তখন পৌঁছে গিয়েছিল 20 কোটিতে। ধীরে ধীরে কোম্পানি বড় হলেও ধীরুভাই তাতে খুশি ছিলেন না। তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, আর এর জন্য দরকার আরও অর্থ। মূলধন বাড়াতে তিনি ব্যাংক লোন নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছিলেন ব্যাংক কর্মীরা। আর তখনই তিনি দমে না নিয়ে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, যা ছিল এক যুগান্তকারী সিদ্ধান্ত। সেই যুগে শেয়ার মার্কেট ছিল প্রভাবশালী ধনীদের হাতে, দূরে ছিল মধ্যবিত্তরা। 1975 সালে রিলায়েন্সকে তিনি পাবলিক লিমিটেড কোম্পানি করে দিয়েছিলেন। 1977 সালে বাজারে ছেড়েছিলেন 28 লক্ষ শেয়ার। বেশিরভাগ শেয়ার কিনে নিয়েছিল মধ্যবিত্তরা। বাজার থেকে ধীরুভাই তুলে নিয়েছিলেন 14 কোটি টাকা। উচ্চ হারে লভ্যাংশ ফিরিয়ে দিতে চেয়েছিলেন শেয়ার হোল্ডারদের। একসময় শেয়ার বাজারে সূর্য হয়ে উঠেছিলেন ধীরুভাই আম্বানি। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভালোবাসতেন ধীরুভাই আম্বানি। তাই 1973 সালে তিনি এনেছিলেন রিলায়েন্সের নিজস্ব কাপড়ের ব্র্যান্ড ভিমল। বড় ভাই রামনিক লালের ছেলে ভিমল ওনার নামে রেখেছিলেন ব্র্যান্ডটি। সেই সময় ধীরুভাইয়ের মার্কেটিং পলিসি ছিল অনন্য। সেই সময় তিনি বিজ্ঞাপনের কাজে লাগিয়েছিলেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের। তখন ভারত জুড়ে হইচই ফেলে দেয় মাত্র 2টি শব্দ, অনলি ভিমল। তখনই ধীরুভাইয়ের নাম হয়ে যায় পলিয়েস্টার কিং। 1981 সালে মুকেশকে ব্যবসার হাল ধরায় ধীরুভাই। 1983 সালে ব্যবসা এনেছিলেন ছোট ছেলে অনিলকেও। 1985 সালে রিলায়েন্সের সম্পত্তি হয়ে যায় আকাশ ছোঁয়া। ব্যবসা পৌঁছে যায় প্রায় 1000 কোটিতে। 1986 সালে স্ট্রোকে আক্রান্ত হলে পঙ্গু হয়ে যায় ধীরুভাইয়ের ডান হাত। সেই বছরই ধীরুভাই ব্যবসার অংশীদার করে নিয়েছিলেন তার 2 পুত্র মুকেশ এবং অনিল আম্বানিকে। 2 পুত্রের হাতেই ছাড়তে থাকেন ব্যবসার দায়িত্ব। কিন্তু ধীরুভাই একটু বিশ্বাস করতেন মুকেশ আম্বানিকে। রিলায়েন্সের সাম্রাজ্য গড়তে গড়তে থামছিল ধীরুভাইয়ের শরীর। একটা সময় ধীরুভাইয়ের হাঁটাচলা করতেও কষ্ট হতো। তবুও তিনি উপস্থিত থাকতেন কোম্পানির সমস্ত মিটিংয়ে। সেই সময় তার সমস্ত কাজের ছায়াসঙ্গী হয়ে থাকতেন মুকেশ। কিন্তু 2002 সালের 24শে জুন আবার আক্রান্ত হন স্ট্রোকে। ভর্তি করা হয় মুম্বাইয়ের একটি হসপিটালে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গিয়েছিলেন তিনি কোমায়। অবশেষে 2002 সালের 6ই জুলাই মাত্র 69 বছর বয়সে মারা যান ধীরুভাই। স্বাধীনতার পরবর্তী সময়ে সবথেকে চর্চিত সফল একজন ব্যবসায়ী। এইভাবে ধীরুভাই আম্বানি তার জমানো 15,000 টাকা দিয়ে তৈরি করে গেছেন 65,000 কোটি টাকাতে। আর তা কিভাবে করে গেছেন তা সবই বলে গেছেন তার 2 সুপুত্র মুকেশ এবং অনিল আম্বানিকে। তিনি মুকেশ এবং অনিল আম্বানিকে বলতেন, সুযোগ আসবে, সেই সুযোগ অন্য কেউ ছিনিয়ে নেওয়ার আগে তোমরা ছিনিয়ে নাও। তিনি তার 2 পুত্রকে শিখিয়েছিলেন, সাফল্যের জন্য অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন ঝুঁকির মানসিকতা। নিজের স্বপ্ন নিজে সফল করো, না হলে অন্য কেউ তোমাকে ভাড়া করে পৌঁছে যাবে তার স্বপ্নে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।